চুপচাপ কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি। এখনও কোনো হামলা হয়নি, কিন্তু আকাশে, সমুদ্রে আর ভূমিতে যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা উপেক্ষা করার সুযোগ নেই। প্রশ্ন একটাই, আমরা কি আরেকটি বড় যুদ্ধের খুব কাছে চলে এসেছি? এই সামরিক তৎপরতা এমন এক সময় হচ্ছে যখন ইরান নিজের ভেতরেই চরম অস্থিরতার মধ্যে আছে। সরকার বিরোধী বিক্ষোভ দমন করতে গিয়ে তেহরান কঠোর অভিযান চালিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সতর্কবার্তা দিচ্ছেন। তিনি বলছেন সহায়তা আসছে, আবার একই সঙ্গে সামরিক বিকল্পও খোলা রাখছেন। অর্থাৎ কূটনীতি আছে, কিন্তু যুদ্ধের দরজাও বন্ধ নয়। যুক্তরাষ্ট্র আসলে কি করছে? প্রথম ধাপ, আকাশপথে প্রস্তুতি। যুক্তরাষ্ট্র প্রায় 10টি ইয়ারিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে KC-135 এবং KC-46 ধরনের বিমান। এর মধ্যে 3 থেকে 4টি যাচ্ছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। এই ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান অভিযানের প্রধান কেন্দ্র। বাকি বিমানগুলো ইউরোপে অবস্থান নিচ্ছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রিফুয়েলিং ট্যাঙ্কার কূটনীতির প্রতীক নয়, এগুলো যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত। দীর্ঘ সময় ধরে আকাশে যুদ্ধ বিমান চালানোর জন্য এই ট্যাঙ্কার দরকার হয়। অতীতে বড় মার্কিন হামলার আগেও ঠিক এই ধরনের প্রস্তুতি দেখা গেছে। দ্বিতীয় ধাপ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। যুক্তরাষ্ট্র দ্রুত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে জর্ডান, বাহরাইন ও অন্যান্য উপসাগরীয় দেশে। বলা হচ্ছে 30টিরও বেশি C-17 কার্গো বিমানে করে সৈন্য ও সরঞ্জাম আনা হচ্ছে। কেন এই ব্যবস্থা? কারণ যদি ইরানে হামলা হয় তাহলে পাল্টা জবাব আসবে, এটা প্রায় নিশ্চিত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা এবং ইরানের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে আঞ্চলিক আক্রমণ হতে পারে। এই প্রতিরক্ষা ব্যবস্থা মূলত মার্কিন সেনা, তাদের মিত্র দেশ এবং ইসরায়েলকে রক্ষা করার জন্য। তৃতীয় ধাপ, নৌবাহিনী ও আঘাত হানার ক্ষমতা। USS আব্রাহাম লিঙ্কন নামের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে উপসাগরীয় অঞ্চলের দিকে পাঠানো হচ্ছে। একই সঙ্গে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান জর্ডানে পৌঁছেছে। আরও বড় কার্গো বিমান যেমন C-5M গ্যালাক্সি এই অঞ্চলে নামছে। এসব বিমান সাধারণত বিশেষ বাহিনী বা গোপন সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। খোলা উৎসের ফ্লাইট ট্র্যাকারেই এসব নড়াচড়া স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটি 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার আগের প্রস্তুতির সঙ্গে খুব মিল রাখে। তাহলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা কি? মার্কিন কর্মকর্তারা বলছেন এটি কোনো পূর্ণাঙ্গ আগ্রাসনের প্রস্তুতি নয়, বরং ট্রাম্পকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিকল্প দেওয়ার জন্য এই অবস্থান। সম্ভাব্য লক্ষ্য হতে পারে ইরানের রেভলিউশনারি গার্ডকে দুর্বল করা, ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, কিংবা বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে সরকারের পতন ত্বরান্বিত করা। খবর অনুযায়ী ইসরায়েল বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি নিতেও প্রস্তুত, যদি তাতে ইরানের বর্তমান শাসনের অবসান ঘটে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো চীন ও রাশিয়া। যাচাই না হওয়া কিছু খবরে বলা হচ্ছে চীনা কার্গো বিমান ইরানে নেমেছে, সম্ভবত অস্ত্র নিয়ে। চীন এটি অস্বীকার করেছে, তবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। কারণ ইরান থেকে চীন তার প্রায় 15% তেল পায়। রাশিয়া আরও কঠোর ভাষায় বলেছে মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয় এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। ওয়াশিংটনের বন্ধ দরজার আড়ালে এখন আর সাবধানতার ভাষা নেই, সেখানে কথাবার্তা বদলে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার উপদেষ্টাদের কাছ থেকে চাইছেন ডিসিসিভ অপশনস, অর্থাৎ প্রতীকী নয়, সীমিত নয়, সরাসরি চূড়ান্ত পদক্ষেপ। ইরানের উপর হামলা থেকে সরে এসেছিলেন ট্রাম্প, কিন্তু এখন আবার তিনি মার্কিন সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন। আর এই ভাবনা শুধু কথায় সীমাবদ্ধ নেই, বাস্তব প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। একটি বিমানবাহী রণতরী এগিয়ে যাচ্ছে পারস্য উপসাগরের দিকে। জর্ডানে অবতরণ করেছে 15টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। সঙ্গে রয়েছে রিফুয়েলিং ট্যাঙ্কার, কার্গো বিমান, ফাইটার স্কোয়াড্রন। এটি কোনো মহড়া নয়, এটি সরাসরি যুদ্ধের প্রস্তুতি, যাকে সামরিক ভাষায় বলা হয় পশ্চার। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্প অভ্যন্তরীণ আলোচনায় বারবার একটি শব্দ ব্যবহার করছেন, ডিসিসিভ। এই শব্দটাই পেন্টাগন এবং হোয়াইট হাউসকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে। এমন সব পরিকল্পনা তৈরি করা হচ্ছে যেগুলো শুধু সীমিত হামলায় থেমে থাকবে না, বরং ইরানের শীর্ষ নেতৃত্বকেও লক্ষ্যবস্তু করতে পারে। এখনো চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, কিন্তু সামরিক হামলার বিকল্প আর টেবিলের বাইরে নেই। সাংবাদিকরা যখন প্রশ্ন করেন ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প কি এখনো খোলা আছে, ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দেন না, শুধু বলেন দেখা যাক কি হয়।
তবে একটি বিষয়ে তিনি একদম স্পষ্ট, যদি ইরান তার জীবন নেওয়ার চেষ্টা করে তাহলে প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ধ্বংসাত্মক। ট্রাম্পের ভাষায় পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটি একটি অ্যাবসলিউট রিটেলিয়েশন ডক্ট্রিন, অর্থাৎ কোনো সীমা থাকবে না। এই পরিস্থিতিতে পেন্টাগন আরও যুদ্ধ বিমান পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন 3টি স্ট্রাইক ঈগল স্কোয়াড্রন অবস্থান করছে। এর পাশাপাশি রয়েছে F-16A-10 যুদ্ধ বিমান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী। এই রণতরীর সঙ্গে রয়েছে F-35 স্টেলথ ফাইটার, সুপার হর্নেট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট, যেগুলো শত্রুপক্ষের রাডার অন্ধ করে দিতে পারে। এই একই বাহিনী অতীতে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এবার তারা আবার ফিরে এসেছে। সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত আসে ট্রাম্পের এক বক্তব্যে। তিনি বলেন, ইরানের হয়তো নতুন নেতৃত্ব দরকার, সংস্কার নয়, সংলাপ নয়, রিপ্লেসমেন্ট। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হয় তাহলে শত্রুর পৃথিবী জ্বালিয়ে দেওয়া হবে। খামেনি নিজেও ট্রাম্পকে অপরাধী বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রই এই অস্থিরতা উস্কে দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনো অত্যন্ত বিপজ্জনক। একদিকে কূটনীতি স্থবির, অন্যদিকে সামরিক প্রস্তুতি তুঙ্গে। ইতিহাস বলে, যখন ওয়াশিংটন ডিসিসিভ অপশনস খোঁজে তখন প্রতিপক্ষকে প্রস্তুত থাকতে হয়। ইরানের পাশে রাশিয়া শক্ত ঢাল নাকি নীরব চাল? সামনে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের চারপাশে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী এগিয়ে যাচ্ছে অঞ্চলের দিকে, আর ঠিক এই সময়েই ইরানের পাশে শক্ত ঢালের মতো দাঁড়িয়ে গেছে রাশিয়া। প্রশ্ন উঠছে, ইরানকে রক্ষা করতে ঠিক কি করেছে মস্কো, আর এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি করতে পারে? ইরান অভ্যন্তরীণ আন্দোলন, অর্থনৈতিক সংকট আর আন্তর্জাতিক চাপ সবকিছু একসঙ্গে মোকাবিলা করেছে। এই সুযোগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন, কিন্তু হঠাৎ করেই সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। এটা কি শান্তির ইঙ্গিত নাকি বড় ঝড় আসার আগের নিস্তব্ধতা? এই প্রশ্ন আরো জোরালো হয় যখন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কাতারে অবস্থিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে সরিয়ে নেয়। এই সিদ্ধান্তের পরই ইরানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার কথা বলে আসছিল। এদিকে সৌদি আরব, কাতার, মিশর সহ একাধিক উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে। শুধু তাই নয়, এর বড় ধাক্কা আসবে মার্কিন অর্থনীতিতেও। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে ইরান। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে তাদের হাতে, যার প্রভাব পড়বে বিশ্ব জুড়ে তেলের বাজারে। এই উত্তেজনার মাঝেই প্রশ্ন ওঠে, ইরানের ভেতরের আন্দোলনের অবস্থা এখন কি? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরানে এখনো পুরোপুরি ইন্টারনেট চালু হয়নি, তবে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। ব্যাপক গ্রেপ্তার আর নজরদারির ফলে আন্দোলনের গতি ধীরে ধীরে থেমে গেছে। এখানেই আসে রাশিয়ার ভূমিকা। ইউক্রেন যুদ্ধে ইরান যে ড্রোন ও অন্যান্য সহযোগিতা রাশিয়াকে দিয়েছিল, সেই কথা ভুলে যাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরান যখন নিজেই সংকটে পড়ে, তখন নীরব না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মস্কো। আন্দোলনের সময় ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিলে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইলন মাস্ক ঘোষণা দেন, তিনি ইরানিদের জন্য বিনামূল্যে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট চালু করবেন। উদ্দেশ্য ছিল আন্দোলনকারীদের যোগাযোগ সহজ করা, কিন্তু এই পরিকল্পনাও পুরোপুরি সফল হয়নি। খবর অনুযায়ী স্টারলিং ঠেকাতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেয়া বিশেষ প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 80% ক্ষতিগ্রস্ত করা হয়। ফলে ইলন মাস্কের উদ্যোগ বড় বাঁধার মুখে পড়ে। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। পুতিন প্রকাশ্যে জানিয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসনের বিরোধী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকাও নিতে প্রস্তুত তিনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া ও ইরানের মধ্যে থাকা কৌশলগত সামরিক ও অর্থনৈতিক চুক্তি। এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে ইরানকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সঙ্গ থেকে সরে আসার কোনো ইঙ্গিত এখনও দেননি পুতিন। সব মিলিয়ে বলা যায় রাশিয়া সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু প্রযুক্তি, কূটনীতি ও কৌশলগত অবস্থান দিয়ে ইরানের জন্য এক ধরনের নীরব ঢাল তৈরি করেছে। একটি উত্তপ্ত আগ্নেয়গিরি, ভেতরে জমে আছে ক্ষোভ, অসন্তোষ আর রাগ। আর সেই আগুনে ঘি ঢালছে বিদেশি শক্তিগুলো, এমনটাই দাবি করছে ইরান সরকার। ইরানের সাম্প্রতিক যে আন্দোলন শুরু হয়েছে তা প্রথমে ছিল তুলনামূলক শান্তিপূর্ণ। মানুষ রাস্তায় নেমেছিল নিজেদের দাবি নিয়ে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে আন্দোলন সহিংস রূপ নিতে শুরু করে। বিভিন্ন শহরে সরকারি ভবন, অবকাঠামো এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। ইরান সরকারের বক্তব্য পরিষ্কার, তাদের দাবি এই আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিদেশি শত্রুরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মুহূর্তে সবচেয়ে বড় চাপে আছেন। তিনি একজন কঠোর শাসক, এটা সত্য। তার শাসন ব্যবস্থায় ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার প্রভাব প্রবল, কিন্তু একই সঙ্গে তিনি অভিজ্ঞ ও লড়াকু রাজনীতিবিদও। ইরানের বিপ্লব, যুদ্ধ, নিষেধাজ্ঞা সব ঝড় পেরিয়েই তিনি এখানে পৌঁছেছেন। এখন পুরো জনস্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছেন খামেনি। এই অবস্থায় বিক্ষোভ নিয়ন্ত্রণে নামানো হয়েছে বিশেষ নিরাপত্তা অভিযান। ইরানের আইনশৃঙ্খলা বাহিনী ফারাজা দাবি করেছে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহর থেকে প্রায় ৬০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রগুলো নাকি পাচার করা হচ্ছিল রাজধানী তেহরানে। ফারাজার মতে, যদি এসব অস্ত্র তেহরানে পৌঁছাতো তাহলে বড় ধরনের নগরযুদ্ধ এবং ভয়াবহ প্রাণহানি ঘটতে পারত। এই অভিযানে অন্তত ২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো আরও একটি গুরুতর দাবি করেছে। তারা বলছে একটি সশস্ত্র সন্ত্রাসী চক্রকে শনাক্ত ও ভেঙে দেওয়া হয়েছে, যারা সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করার পরিকল্পনা করছিল। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে এই চক্রটি নাকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দ্বারা প্রশিক্ষিত ছিল। তাদের নগরযুদ্ধের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী এই সন্ত্রাসীরা সাম্প্রতিক বিক্ষোভকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালায়। তাদের হাতে ছিল AK-47 রাইফেল, শর্টগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র। নিরাপত্তা বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায় সন্ত্রাসীরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল। ইরানের দাবি, এই অস্ত্র ও প্রযুক্তির মাধ্যমেই তারা সমন্বিত হামলা চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করার চেষ্টা করেছিল। আরও গুরুতর অভিযোগ হলো এই চক্র নাকি সামরিক ও পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়ে সেখান থেকে অস্ত্র লুট করে এবং সেগুলো অন্য দাঙ্গাকারীদের মধ্যে বিতরণ করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, শহরের ভেতরে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া। ইরান সরকার বরাবরই বলে আসছে এই অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করছে। এমনকি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের কথাও তুলে ধরা হয়েছে, যেখানে ইরানের রাস্তায় বিক্ষোভকারীদের পাশে মোসাদ এজেন্টদের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করছে ইরানি পক্ষ। এছাড়াও ফার্সি ভাষায় প্রকাশিত কিছু অনলাইন বার্তায় বিক্ষোভকারীদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল, যেগুলো মোসাদের সঙ্গে যুক্ত বলে দাবি ইরানের। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, আমরা তার হাত এবং আঙুল কেটে ফেলব। প্রকাশ্যে তিনি এই হুমকি দিয়েছেন। জেনারেল রেজাই আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরান তখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না যতক্ষণ না তার লক্ষ্য পূর্ণ হয়। তিনি স্পষ্ট করে বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে সতর্ক করে তিনি যোগ করেছেন, আমরা যা সংযম এবং কৌশল দেখেছি আপনি তো উপেক্ষা করছেন, এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এই হুমকির পর কিছুটা শিথিল হয়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার এই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল। ইরান ইসরায়েলের নেতাদের মধ্যে যোগাযোগেও দেখা দিয়েছে নতুন পর্ব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখে উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।
প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালাচ্ছেন। ফোন কলে পুতিন ইরান এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজিশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত, তাই যে কোনো সংঘাত যা ইরানের প্রো মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রথম প্রকাশ্য মন্তব্য ছিল, যা ইরানের সরকারের সঙ্গে মস্কোর সরাসরি সংযোগ প্রকাশ করে। রাশিয়া ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, যদিও 2023 সালের গাজার ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা সম্পর্ককে কিছুটা জটিল করেছে। পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ফোন কলে ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করছে যে ইরানের ওপর হামলা এই অঞ্চলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরান ট্রাম্পকে সতর্ক করে বলছে, যদি যুক্তরাষ্ট্র এগোতে চায় তাহলে কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপ, একটু হাওয়া লাগলেই বিস্ফোরণ। ঠিক সেই মুহূর্তে এক আঞ্চলিক শক্তি স্পষ্ট করে লাইন টেনে দিল। সেই দেশটি হল তুরস্ক। ইরানকে ঘিরে যখন উত্তেজনা চরমে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানাচ্ছেন, তখন তুরস্ক বলছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান আমরা সমর্থন করি না, একদমই না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি সতর্ক করে বলেছেন, শক্তি ব্যবহার করলে সংকট কমবে না, বরং আরও গভীর হবে। তার ভাষায়, ইরানের সমস্যার সমাধান ইরানের ভেতর থেকেই আসতে হবে, বাইরে থেকে বোমা বা হুমকি দিয়ে নয়। ইরানে যদি বাইরের শক্তি সামরিক হস্তক্ষেপ করে তাহলে কি হবে? তুরস্ক বলছে, পুরো অঞ্চলটাই অস্থিতিশীল হয়ে পড়বে। হাকান ফিদান পরিষ্কার করে বলেছেন, আমরা চাই সমস্যার সমাধান হোক সংলাপের মাধ্যমে। ইরানে ব্যাপক অস্থিরতা হলে সেটা এই অঞ্চলের সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে, তাই আমরা কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যস্থতাকারী হোক বা সরাসরি আলোচনায় নিজেদের মধ্যে বিষয়টা মেটা। এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক শুধু মুখে মুখে নয়, বাস্তব কূটনীতিতেও মধ্যস্থতার ভূমিকা নিতে চায়। অন্যদিকে তেহরানও চুপ নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে চিঠি দিয়ে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা প্রত্যাখ্যান করে। তার দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকে বাইরে থেকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বক্তব্যেরও কড়া সমালোচনা করেছেন। ইরানের বার্তা স্পষ্ট, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই উত্তেজনার মধ্যেই আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একসময় চরম প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। বেজিং বলছে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের মতে, জাতিসংঘ সনদের ভিত্তিতে গড়া আন্তর্জাতিক আইনই বৈশ্বিক ব্যবস্থার মূল স্তম্ভ। শক্তিধর দেশগুলো যদি এই আইন মানতে ব্যর্থ হয়, তাহলে পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যাবে। রাশিয়াও একই সুরে কথা বলছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেরাই যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়েছিল, এখন তারাই সেটাকে ভেঙে ফেলছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কোনো তৃতীয় পক্ষ ভাঙতে পারবে না। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে উত্তর দক্ষিণ করিডোর, এই সহযোগিতা দীর্ঘমেয়াদী। এই মুহূর্তে তুরস্ক, চীন, রাশিয়া তিন দেশই বলছে, যুদ্ধ নয়, সংলাপই শেষ রাস্তা। কিন্তু ইতিহাস বলে, উত্তেজনার সময় সবচেয়ে কঠিন কাজটাই হলো শান্ত থাকা। এদিকে ইরানে হামলার হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এর সম্প্রচার মাধ্যম নিউজ নেশনের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। ভেনেজুয়েলায় অভিযানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যুক্তরাষ্ট্রের বিমানবাহী কোনো রণতরী মোতায়েন নেই। এমন সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের 12টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, আর বর্তমানে মধ্যপ্রাচ্যে দেশটির যুদ্ধজাহাজ রয়েছে 6টি। ইরান এখন রুদ্ধশ্বাস এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাস্তায় আগুন, স্লোগান, ভাঙচুর। আবার সেই রাস্তাতেই বিপরীত চিত্র, হাজার হাজার মানুষ রাষ্ট্রের পতাকা হাতে নেমে এসেছে সরকার ও সর্বোচ্চ নেতার পক্ষে। দেশ জুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইরান কার্যত দুই ধারায় বিভক্ত।
সরকারপন্থী সমাবেশে অংশ নেওয়া অনেকেই বলছেন তারা শুরুতে বিক্ষোভী ছিলেন, কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে তখন তারা সরে দাঁড়ান। তাদের ভাষায় এটা আর প্রতিবাদ নেই, এটা বিশৃঙ্খলা। সেই বিশৃঙ্খলার মুখে তারা নিজেদের দায়িত্ব মনে করছেন দেশকে রক্ষা করা। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তেহরান সহ একাধিক শহরে বিশাল জনসমাবেশ, মানুষ হাতে ইরানের পতাকা, সর্বোচ্চ নেতার ছবি, স্লোগানে মুখর রাজপথ, নেতৃত্বের প্রতি আনুগত্যের ঘোষণা। শক্ত অবস্থানে রাষ্ট্রযন্ত্র ও তার সমর্থকরা। এই অভ্যন্তরীণ উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি দাবি করেছেন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন সহিংসতা বাড়লে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে পারে। ইরান এই অভিযোগ সরাসরি নাকচ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অস্থিরতার পেছনে জড়িত। তার দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। একই সুরে কথা বলেছেন প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানিও। তাদের বক্তব্য ভিতরের দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিরল ভাষণে কঠোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন রাষ্ট্র ধ্বংসের চেষ্টা সহ্য করা হবে না। তার ভাষায় ইসলামী প্রজাতন্ত্র ত্যাগের উপর দাঁড়িয়ে আছে এবং প্রয়োজন হলে নিজেকে রক্ষায় শক্তি প্রয়োগ করবে। সরকারি সূত্র জানায় নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। শত শত মানুষ আটক, বিপুল অস্ত্র উদ্ধারের দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সেখানে তিনি লিখেছেন, ইরান হয়তো আগে কখনো এত কাছ থেকে স্বাধীনতাকে দেখেনি। তিনি বলেন যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। কী ধরনের সাহায্য তা স্পষ্ট নয়, কিন্তু তেহরানের কাছে এটি স্পষ্ট বার্তা, বিদেশি হস্তক্ষেপের ইঙ্গিত। বিক্ষোভ যখন টানা দ্বিতীয় সপ্তাহে, তখন সর্বোচ্চ নেতা সরাসরি ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি তাকে অহংকারী আখ্যা দিয়ে বলেছেন তার হাতে ইরানিদের রক্ত লেগে আছে। তিনি সতর্ক করেন ইতিহাস বলে ক্ষমতার শীর্ষেই অনেক শাসকের পতন ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বিদেশি শক্তির মদদে পরিকল্পিত অস্থিরতা তৈরি করা হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে 200 জনের বেশি সন্ত্রাসী সংগঠক আটক হয়েছে। গ্রেনেড থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র, বড় ধরনের অস্ত্রভাণ্ডার উদ্ধারের কথাও বলা হয়েছে। এর ফলে বিক্ষোভের তীব্রতা কমেছে। আইআরজিসিকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সাধারণ সেনাবাহিনীর বদলে এই বাহিনীর ওপরই ভরসা করছেন সর্বোচ্চ নেতা, কারণ তাদের আনুগত্য প্রশ্নাতীত। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি। বার্তা স্পষ্ট, ইরান প্রস্তুত দুই দিকেই। ভিতরের একদিকেই সর্বনাশ। ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় 1000 মার্কিন ডলার। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো।
মজার বিষয় হলো এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের 2 ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে $1000 প্রস্তাব দেয়। ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ আঘাত, স্যাটেলাইট তথ্যে চাঞ্চল্যকর মোড়। দীর্ঘ 12 দিনের সংঘাত শেষে ইসরায়েল দাবি করেছিল ইরানের ছোড়া প্রায় 84% ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, কিন্তু স্যাটেলাইট চিত্র যেন ভিন্ন গল্প বলছে। টেলিগ্রামের এক প্রতিবেদন অনুযায়ী ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে গত মাসে ইরান অন্তত 5টি ইসরায়েলি সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে উত্তর, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু, এমনকি একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি লজিস্টিক ঘাঁটিও। রাডার স্যাটেলাইট ডেটা, লুকানো সত্যের উন্মোচন। এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাডার স্যাটেলাইট ডেটার ভিত্তিতে। এই ডেটা ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ বিস্ফোরণের ক্ষয়ক্ষতি স্পষ্টভাবে চিহ্নিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী কঠোর সেন্সরশিপ আইনের কারণে এই হামলার তথ্য আগে প্রকাশ করেনি। এমনকি যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সামরিক সেন্সরশিপ আইন সক্রিয় সংঘাতের সময় সংবেদনশীল নিরাপত্তা তথ্য প্রকাশে কঠোর বিধিনিষেধ আরোপ করে, যা এই গোপনীয়তার মূল কারণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, কৌশলগত বিপর্যয়। টেলিগ্রাফের প্রতিবেদন আরও বলছে, সংঘাতের প্রথম 8 দিনে ইরানের ক্রমবর্ধমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুল আলোচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সফলভাবে প্রবেশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন সীমিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সরবরাহ, ইরানের আরও উন্নত প্রযুক্তি অথবা আক্রমণ কৌশলের পরিবর্তনের কারণে এটি ঘটেছে। ইরান ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করেছে, সমন্বিত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। এই কৌশল অনুযায়ী আত্মঘাতী ড্রোনগুলো প্রথমে নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত ও বিভ্রান্ত করে তোলে। যখন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোকে প্রতিহত করতে ব্যস্ত থাকে, তখন মূল ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, এই ড্রোন ব্যবহার ছিল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার একটি ইচ্ছাকৃত কৌশল। ড্রোন নিক্ষেপের মূল লক্ষ্য হল তাদের সিস্টেমগুলোকে ব্যস্ত রাখা, ওই কর্মকর্তা বলেন। সংঘাতের অপ্রত্যাশিত বাঁক, ইরানের প্রতিশোধ ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। 13 জুন
ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন শুরু করে, যার ফলে অনেক জ্যেষ্ঠ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়। এরপর ট্রু প্রমিস 3 এর অধীনে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। যুদ্ধ আরও তীব্র হয় যখন 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে প্রবেশ করে। মার্কিন বোমারু বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরান আত্মরক্ষার জন্য কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলি সরকার 24 জুন একতরফাভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতে বাধ্য হয়। ভয়ঙ্কর এক সংবাদের শিরোনাম, কিন্তু তার ভেতরের কথা আরো গভীর। ইরান বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্রের শহরের দরজা খোলেনি। এর মানে কি? এর মানে হলো তাদের আসল আঘাত করার ক্ষমতা এখনো অব্যবহৃত। ইরানের নীরব সংকেত যে হামলা এখনো হয়নি। ইরান বরাবরই বলে আসছে তাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি পদক্ষেপ সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, তাৎক্ষণিক প্রতিশোধ নয়। যখন ইসরায়েলি দখলদারিত্ব যুদ্ধের শেষ দিনে ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোতে হামলা চালায়, তখন বিশ্ব অবাক হয়েছিল ইরানের শান্ত প্রতিক্রিয়ায়। কিন্তু ইরানের এই আপাত নীরবতার পেছনে লুকিয়ে আছে এক গভীর কৌশল। ফজলির কথা স্পষ্ট, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ইরানের প্রযুক্তিগত জ্ঞান রয়েছে, কিন্তু তাদের আদর্শিক নীতি এর ব্যবহার বা তৈরির বিপক্ষে। এই কথাগুলো আপাত দৃষ্টিতে শান্তি এবং সংযমের বার্তা দিলেও এর ভেতরের টুইস্ট হলো প্রযুক্তিগত জ্ঞান আছে মানে হলো তারা চাইলে তা করতে সক্ষম। এটি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর জন্য এক শীতল সতর্কবার্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আপোষ নেই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচিতে অটল। তারা জাতীয় চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। এর অর্থ আমেরিকা বা ইসরায়েলের কোনো হুমকি ইরানকে তার পথ থেকে সরাতে পারছে না। এটি কেবল একটি বিবৃতি নয়, এটি এক ধরনের চ্যালেঞ্জ। তখত রাভাঞ্চি বলেছেন, ইরান সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু এখানেও আছে একটি বড় শর্ত। ভবিষ্যতের আলোচনার জন্য আমেরিকার পক্ষ থেকে বিশ্বাসযোগ্য গ্যারান্টি প্রয়োজন। ইরান চায় আমেরিকা তাদের বোঝাক যে আলোচনার সময় তারা সামরিক শক্তি ব্যবহার করবে না। এটি ইরানের পক্ষ থেকে একটি কড়া বার্তা। যদি আমেরিকা ইরানের বিশ্বাস অর্জন করতে না পারে, তাহলে আলোচনার কোনো সম্ভাবনাই নেই। এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান শুধুমাত্র কথার কথা নয়, কাজের প্রমাণ চাইছে। আসল টুইস্ট হলো, ইরান যখন বলছে তারা এখনো কোনো ক্ষেপণাস্ত্র শহরের দরজা খোলেনি, তার মানে হলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতা এখনো অব্যবহৃত। তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কারণ তাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদী। তারা হয়তো এমন একদিনের জন্য অপেক্ষা করছে যখন তাদের আঘাত হবে অপ্রতিরোধ্য। পারমাণবিক অস্ত্রের প্রযুক্তিগত জ্ঞান থাকা সত্ত্বেও তা ব্যবহার না করার কথা বলা, কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া, এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম টানাপোড়েন রয়েছে। ইরান হয়তো বোঝাতে চাইছে যে তাদের ক্ষমতা আছে, কিন্তু তারা তা সংযত রাখছে। এই সংযমই তাদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। তারা সংলাপের জন্য উন্মুক্ত, কিন্তু শর্ত দিচ্ছে আমেরিকার বিশ্বাসযোগ্যতার উপর। এর মানে ইরান দুর্বল নয়, বরং তারা চাইছে শক্তিশালী অবস্থানের ভিত্তিতে আলোচনা করতে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান বলছে ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির মাত্র 1/4। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফজলি দাবি করেছেন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে অবাক করে দিয়েছিল। তিনি জানিয়েছেন, ইরান বছরের পর বছর ধরে শত্রুর সাথে যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ। ইরান নাকি এবার ধ্বংসাত্মক আর অভূতপূর্ব জবাব দেবে। ইরানের নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের কপালে কি আছে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভবিষ্যতে কোনো আগ্রাসন চালালে ইরান নাকি জোরালোভাবে লড়াই করবে। তাদের কথা শুনে মনে হচ্ছে এবার পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেছেন যে ইরানের সেনাবাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে
কঠিন লড়াই করবে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। তিনি গর্ব করে বলেছেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা সফলভাবে প্রতিরোধ করেছে। এমনকি তিনি দাবি করেছেন, ইরানি জনগণ এবং সশস্ত্র বাহিনী আক্রমণের মুখে ঐক্যবদ্ধ ছিল এবং তাদের লক্ষ্য থেকে কখনো পিছপা হয়নি। এই দাবি যদি সত্যি হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ধ্বংসাত্মক ও অভূতপূর্ব প্রতিশোধের হুমকি। আইআরজিসি এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি আরও এক ধাপ এগিয়ে সতর্ক করেছেন, ভবিষ্যতে যে কোনো হুমকির ক্ষেত্রে ইরান ধ্বংসাত্মক এবং অভূতপূর্ব প্রতিক্রিয়া জানাবে। তার মানে কি, এতদিন যা দেখেছি তা কিছুই নয়? ইরান কি সত্যিই এমন কিছু করে দেখাবে যা বিশ্ব আগে কখনো দেখেনি? যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধের গতি বদলেছে কি? এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহু মাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাওয়ান্ডি ফাদাই বার্তা সংস্থা মেহেরের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। রুশ বিশ্লেষকের মতে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা ছিল মূলত সাজানো নাটক। পশ্চিমা মিডিয়ায় তা রীতিমতো ন্যায়কোচিতভাবে স্থাপিত হয়, তবে বাস্তবে এর সামরিক রাজনৈতিক প্রভাব তেমন ছিল না। এটি ছিল হয়তো একটি থিয়েট্রিক্যাল গ্র্যান্ড ফিনালে, যা সংঘাত গরম হয়ে ওঠার আগে একটি সুন্দর সমাপ্তি এনে দেয়। শেষ পর্যন্ত উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলো কেন? রাওয়ান্দি বলেন, হামলা পাল্টা হামলায় উভয় পক্ষই প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ইসরায়েল মার্কিন সহায়তায় আকাশ প্রতিরক্ষা বজায় রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা যাচ্ছিল না। তাদের ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছিল। এর মাঝে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি ও ইয়েমেনি হুথিদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি বাতিল যুদ্ধকে আরও বিস্তৃত করে ফেলতে পারত। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনকে একটি দ্রুত সমাপ্তি চাওয়ার দিকে ঠেলে দেয়। এছাড়া রাশিয়া, চীন, কাতার, তুরস্ক, আজারবাইজান সহ একাধিক দেশ কূটনৈতিক চাপ সৃষ্টি করে। ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণে রিহোবেজ শহরে ইসরায়েলের বিখ্যাত সামরিক সংশ্লিষ্ট গবেষণাগার বাইসমান ইনস্টিটিউট অফ সায়েন্স পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ইরানের সুনির্দিষ্ট এই হামলাকে ভুল করে আক্রমণ হিসেবে দেখা হচ্ছে না, বরং এর লক্ষ্য ছিল পদার্থবিদ্যা, বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ সামরিক গবেষণার গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটিকে গুঁড়িয়ে দেয়া। গরম খবর, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল যদি ফের কোনো ভুল করে, তাহলে নাকি আরও কঠিন থাপ্পড় খাবে, এমনটাই হুমকি দিলেন ইরানের শীর্ষ জেনারেল আব্দুর রহিম মুসাভি। শুনে মনে হচ্ছে, এবার বুঝি আর ছোটখাটো হুমকি নয়, আসল যুদ্ধের দামামা বাজছে। লেবাননের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি হুমকি দিয়েছেন ইসরায়েলকে। তার কথা পরিষ্কার, গত মাসে ইসরায়েল আর আমেরিকার হামলার জবাবে ইরান নাকি তাদের সব শক্তি ব্যবহার করেনি, অর্থাৎ যা হয়েছে তা নাকি ছিল শুধু ট্রেলার। যদি ইসরায়েল আবার একই ভুল করে, তাহলে ইরান জাতি আর তাদের সেনাবাহিনী নাকি ইসরায়েলকে আরও কঠিন থাপ্পড় দেবে। 13 জুন ইসরায়েল বিনা প্ররোচনায় ইরানের ওপর হামলা চালায়। সেই হামলায় সামরিক কমান্ডার থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী, এমনকি সাধারণ মানুষও মারা যান। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়ে। আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ সবকিছু তোয়াক্কা না করে তারা ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায়। যখন ইসরায়েল আর যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, তখন কি ইরান চুপচাপ বসেছিল? মোটেও না। প্রতিশোধ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলে থাকা কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত হানে। এখানেই শেষ নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিকেও তারা টার্গেট করে। এটা শুনে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছেন।
ইরান এতদিন ধরে শুধু হুমকি দিয়ে আসছিল, কিন্তু এবার তারা সরাসরি পাল্টা হামলা চালিয়েছে। 24 জুন ইরান সফলভাবে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ করতে সক্ষম হয়। শীর্ষ জেনারেলের দাবি, ইসরায়েল নাকি যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছিল, যাতে তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। এই তথ্য যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি কিন্তু আরো ঘোলাটে, কারণ এতদিন আমরা যা জেনে এসেছিলাম তার চেয়ে আসল চিত্রটি হয়তো আরো ভিন্ন। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল। তবে পরের দিকে এই আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। অপ্রকাশিত ক্ষমতা ও নতুন পর্যায়। মেজর জেনারেল মুসাভি আরও সতর্ক করেছেন, যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং একটি নতুন পর্যায়ে প্রবেশ করে, তাহলে ইসরায়েল নাকি ইরানের এমন ক্ষমতা দেখতে পাবে যা এখনো কাজে লাগানো হয়নি। অর্থাৎ ইরান নাকি তাদের আসল শক্তি এখনো দেখায়নি। তিনি এটাও বলেছেন, বছরের পর বছর ধরে ইসরায়েল আর তাদের সমর্থকরা ইরানের ওপর আঘাত হানার জন্য শক্তি সঞ্চয় করে আসছে। তাদের উদ্দেশ্য হলো পরমাণু ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইরানকে বিভক্ত করা, কিন্তু ইরান তাদের মৌলিক নীতি থেকে কখনো সরে আসবে না, যার মধ্যে ফিলিস্তিন ও তাদের জনগণের প্রতি সমর্থনও রয়েছে। তাহলে কি ইসরায়েল আর ইরান আবারও একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের পরবর্তী সংঘাত হবে চূড়ান্ত সংঘর্ষ। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে, কারণ ইরান বিশ্বাস করে তারা এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল এবং তাদের হাতে এমন উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ভেদ করতে পারে। গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। ইহুদিবাদী দেশটির দাবি ছিল, তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এই হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, শত শত মানুষ এবং পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বেশ কয়েকজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এরপর 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফোর্দোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান অবশ্য বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে। পাল্টা জবাব হিসেবে ইরান কামিকাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিনব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখনও কার্যকর রয়েছে। ইসরায়েলের দুর্বলতা উন্মোচিত। আরটিকে দেওয়া মন্তব্যে তেহরানের সূত্রটি জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। এটি একটি চাঞ্চল্যকর দাবি যা ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। সূত্রটি আরও দাবি করে যে ইরানের কাছে এখনও নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েকশো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়া হবে। যদি এই দাবি সত্য হয়, তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। এমনকি উন্নত আয়রন ডোমও এত সংখ্যক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই সংঘাতের জন্য ইরান শুধু সামরিকভাবেই প্রস্তুত নয়, বরং অভ্যন্তরীণ সমর্থনও পাচ্ছে বলে দাবি করা হয়েছে। সূত্রটি জানায়, দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। এটি নিঃসন্দেহে তেহরানের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। যদিও ইরান জানে যে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবুও তেহরান এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। খামেনির দাবি ও ট্রাম্পের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সামরিক জবাবের বিষয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে ইহুদিবাদী শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এটি ইরানের পক্ষ থেকে একটি বড় সড় দাবি যা ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে তাহলে আরও হামলা চালানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। মোসাদ এজেন্টদের জালে ইরান, বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার 50। মাত্র 2 সপ্তাহে ইরান 50 জন মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করে বিশ্বকে চমকে দিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচেস্তান প্রদেশে এই এজেন্টদের আটক করেছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে মার্কিন তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। IRGC জানিয়েছে, এই এজেন্টরা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছিল। অস্ত্র পাচারের বিশাল চেষ্টা ব্যর্থ, 22,000 গুলিসহ আটক 3। এই ঘটনার পাশাপাশি ইরানের পশ্চিম লোরেস্তান প্রদেশের পুলিশ সামরিক গোলা বারুদের একটি বিশাল পাচার চক্র ভেঙে দিয়েছে। পোল-ই দোখতার শহরে একটি অভিযানে 22,000-এরও বেশি কালাশনিকভ গুলি জব্দ করা হয়েছে এবং 3 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। লোরেস্তানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এলাহি জানিয়েছেন, পুলিশ গোয়েন্দা ইউনিটগুলো একটি মহাসড়কে 2টি গাড়ির সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এই অভিযান শুরু করে। পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গুলি চালিয়ে তাদের গাড়ি নিষ্ক্রিয় করে এবং সফলভাবে তাদের আটক করে। ধারণা করা হচ্ছে, এই গোলাবারুদ ইরানের পশ্চিমাঞ্চল থেকে লোড করে দেশের দক্ষিণাঞ্চলে পাচারের উদ্দেশ্যে ছিল, যা একটি বৃহত্তর অস্ত্র পাচার নেটওয়ার্কের অংশ। ইসরায়েলের ষড়যন্ত্র নসর, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার। 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে এবং বিভিন্ন প্রদেশে গুপ্তচরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর ঘোষণা করেছেন, ইসরায়েলি শত্রু ভাবাপন্ন কর্মী এবং গুপ্তচরদের একটি নেটওয়ার্কের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছিল। তাদের লক্ষ্য ছিল সামরিক হামলার পাশাপাশি দেশে বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো। জাহাঙ্গীর দৃঢ়তার সাথে বলেছেন যে বিচার বিভাগীয় এবং নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তমূলক পদক্ষেপের কারণে এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে। তিনি আরও জানান, বিশ্বাসঘাতকদের বিচার করতে এবং ইসরায়েলের সাথে যুক্ত ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো ট্র্যাক করার জন্য প্রদেশগুলোতে বিশেষ বিচার বিভাগীয় শাখা খোলা হয়েছে। 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধ বিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা, স্থিরতা ও বাইরের চাপ মোকাবিলায়।